এই শীতে 15 দিন ধরে গোসল না করায় প্রেমিকার গায়ের গন্ধে প্রেমিকের মৃত্যু। বাংলাদেশ কি? বাংলাদেশ কারা? আমরা যদি একটু ফু দেই বাংলাদেশ উড়িয়ে যাবে, আমরা যদি একটু প্রস্রাব ফিরি বাংলাদেশ ভেসে চলে যাবে। কাটাপ্পা ফ্রম বাহুবলী। আপনি কেন বাহুবলীকে মারলেন? আসলে তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। সো আমি এই সম্পর্কে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর ওই রাকিব হাসান ভাইয়ের উদ্দেশ্যে আরো একটি মেসেজ ড্রপ করতে চাই যে আপনারা এভাবে অন্যের সমালোচনা করবেন না, এতেও কিন্তু আপনাদের ঈমান থাকিবে না। বাংলাদেশে ক্র্যাশ লিঙ্ক ভাইরাল হয়, পুষ্পা 2 সিনেমা সুপারহিট, যার ফলে আল্লু অর্জুন পুলিশের হাতে গ্রেপ্তার। এক মলম বিক্রেতার মলমের ঝুড়ি চুরি হয়, ইন্ডিয়ান মিডিয়া তোলপাড়। বাংলাদেশে মশার উৎপাত শেষ না হতে হতেই আবার ফেক উপদেষ্টাদের উৎপাত শুরু। এই শীতে 15 দিন ধরে গোসল না করায় প্রেমিকার গায়ের গন্ধে প্রেমিকের মৃত্যু। অসময় টিভির পক্ষ থেকে সকাল 32:33 খবর পড়ছি আমি, বৌমরা এতিম মানুষ প্রিন্স দাদু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বঙ্গোপসাগরের পানিতে আগুন লেগে যাওয়ায় 32 জাহাজ কেরোসিন ও 48 জাহাজ পেট্রোল নিয়ে আইজাইরা বাহিনীর 2000 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ। মৃত মাছগুলোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জীবিত মাছগুলোকে বাঁচার জন্য মরুভূমিতে শুকাতে দেওয়া হয়েছে। কথায় আছে গোমূত্রের সমুদ্র অন্ধের জাতি ভারত, এবং এই ভারতে এক মলম বিক্রেতার মলমের ঝুলি চুরি হয়ে যায়, তিনি করছেন ইন্ডিয়ান মিডিয়াতে তোলপাড়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোলা। তো সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হোলা, আজ আমি একটাও জোরে কথা বলবো না, আজ আমি একটাও রেগে কথা বলবো না, যা বলবো মনের আক্রোশ থেকে। আমি যে কথাটা বলবো বাস্তব কথা বলবো। বাংলাদেশ কি? বাংলাদেশ কারা? আমরা যদি একটু ফু দেই বাংলাদেশ উড়িয়ে যাবে, আমরা যদি একটু প্রস্রাব ফিরি বাংলাদেশ ভেসে চলে যাবে। ওরা আবার আমাদের যুদ্ধের হুমকি দেয়, আমরা যদি সামান্য পেঁয়াজ বন্ধ করতে ওরা খাবে। তো দর্শক বৃন্দ, শালা এর যদি একটু মারতে পারতাম। আস্তে আস্তে কর এডিটর ভাই, এটা একটু কেটে নিয়েন, আবার শুরু করি। তো দর্শক বৃন্দ, ওরে জ্বালা জ্বালা অন্তর জ্বালা ভাই, বিশ্বাস করেন আজ যদি এর ইন্টারভিউ না থাকতো তাহলে আজকে আমি শিওর মারতাম। ভাই এই ক্লিপসটা কেটে নিয়েন, আবার শুরু করি। হ্যাঁ, তো দর্শক বৃন্দ, শালা এর কিছু না বললে শুনবা যে। এই তোর না আমি ইন্টারভিউর জন্য টাকা দিয়েছি, তাহলে এইটুকু সময় চুপ থাকা যায় না? চুপ থাক। তো দর্শক বৃন্দ, আমরা এখন আছি গোমূত্রের সমুদ্র অন্তর্জাতি ভারতে। আমার পেছনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে মলম বিক্রেতার নামে খ্যাত হকার সাংবাদিক। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা আজকে তার সত্যতা যাচাই করব, তাই আপনারা আমাদের সাথেই থাকুন। আসেন, বসেন। তো আমরা বিশেষ সোর্সের মাধ্যমে জানতে পারলাম আপনি নাকি আগে মলম বিক্রি করতেন, এই ঘটনা কি সত্য? সোর্স কি? সোর্স চালাইয়া দেন, সোর্স জেনে আপনার কি? আপনি সত্য কিনা মিথ্যা সেটাই আগে বলেন। ভাই সত্যটা বলবো না ওরা যেটা শিখিয়ে দেয় ওইটা বলবো? সত্যটাই বলেন। মিথ্যা বলার জন্য ওরা 500 দেয়, আপনি কত দেবেন? ওরা আপনার 500 একটা নোট দেয়, আর আমি আপনার 500 3টি নোট দেবো। 3টি 5 টাকার নোট সমান 200 টাকা। ভাই আপনি ওরা দেয় একটা 500 টাকার নোট, আপনি 3টে 500 টাকার নোট মিলে 200 টাকা দেবেন? যা শুনবেন সত্যি কথা আমি সব বলবো। তো ঘুষ দেওয়া নেওয়ার পর্ব শেষে ইন্টারভিউতে ফেরা যাক। তো আপনাকে যেটা জিজ্ঞাসা করেছিলাম এটা কি সত্য? কি বলবো আর দুঃখের কথা, আপনি তো আমার দাদা মানুষ, আপনি তো পুরো ঘটনাটা জানেন না। তো আসল ঘটনাটা তাহলে কি দাদা? কি বলবো আর দাদা, দুঃখের কথা, আমি মলম বিক্রি করার আগে মাছ বিক্রি করতাম। আমি একজন বড় মৎস্য ব্যবসায়ী ছিলাম, যাকে খাস বাংলায় বলা হয় মাছওয়ালা। তাহলে আপনি কি কি মাছ বিক্রি করতেন? আমি চিংড়ি মাছ বিক্রি করতাম, পচা চিংড়ি বিক্রি করতাম, তাই জন্য এই গন্ধ ছড়াইনের অভ্যেসটা রয়ে গেছে। তাহলে দাদা ভালোই তো চলছিল,
তাহলে এই পেশা ছাড়ার কারণ? তা পোষা সিংড়ে বেসা পাবলিকের হাতে তো মাইর খান, যে পাবলিকের হাতে মাইর খাইছে সেই জানে পাবলিকের মাইর কি জিনিস। তারপর আমি শুরু করলাম নতুন মলমের ব্যবসা। চুলকানি চুলকানি, চিপাই চাপাই চুলকানি, এই হাঁটুর নিচে চুলকানি, এই বগলের নিচে চুলকানি, এই সেই মলম। তেলাপোকা মারে, মাছি মারে, ইন্দুর মারে, এই সেই মলম। এই ব্যথা ব্যথা, এই অঙ্গে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, শিরায় শিরায় ব্যথা, এই সেই মলম, যাতে সব সারবে। সর্বরোগে সর্ব ওষুধ। যাদের সঠিক সময় ওঠে না তাদের এই মলম লাগাই দিলে সঠিক সময় উঠে যাবে। এই দাদা থাক থাক, লিমিট ক্রস কইরেন না। তাহলে এই পেশাটাও তো ভালো ছিল, তাহলে এই পেশা ছাড়ার কারণ কি? আসলে দাদা আর কি বলবো, আমার মলমের ঝুড়ি চুরি হয়ে যায়। তারপর তো শুরু হয় বাংলাদেশের উন্নতি। ওরা তো আমাদের 3 তালাক মেরিয়ে দিয়েছে। বাংলাদেশিরা আমার কাছটা একটু বেশি, কিন্তু ওরা বোকাশোকা টাইপের, তো যা বলি তাই বিশ্বাস করে, সত্যি হোক বা মিথ্যে। আমার বেশি বিক্রি হতো বিশেষ সময়ে দুর্বল হারবার। তারপর আমি বেকার ছিলাম, ইন্ডিয়ান নিউজরা আমার কাছে আসে, এসে বলে আপনি তো মিথ্যা বলেন, তা আমাদের হয়ে একটু মিথ্যা বলে দেন। দাদা আপনি তো ভালোই মিথ্যা বলেন, তাহলে এতে মিথ্যার ভাগ কত আর সততার ভাগ কত? মিথ্যা বানিয়ে বলি 98%। তাহলে 2% সত্য। ও 2% ওরা স্ক্রিপ্টে লিখে দেয়, সত্যি 1%। তো সহকর্মী প্রিন্স দাদু, এতক্ষণ লাইভ টেলিকাস্ট হচ্ছিল অসময় টিভির পক্ষ থেকে আমি হলা। ভাই আসলে লাইভ টেলিকাস্ট চলছিল। তা নয় তো কি, তোরে ছেড়ে দেবো ভাবছিস? এতক্ষণ ইন্টারভিউ শেষে আবার ফিরছি খবর। পরিমণির পেট ফাটা ছবি আপলোড দেওয়া আবারও গেল বিপিএল এর বাজেট কমে। বিপিএল এর বাজেট কম নিয়ে ছোট্ট একটি ফানি ভিডিও দেখতে হলে ফালতু ফ্রেন্ডস চ্যানেলের নজর রাখুন। কিছুদিনের মধ্যে আসতে চলেছে নতুন ভিডিও বিপিএল 2024। এক নাম না জানা কোয়ালিফিকেশন বিহীন মেসেজ ড্রপ হুজুর নামে পরিচিত এক হুজুরের অদ্ভুত ভঙ্গিমায় তার মেসেজ ড্রপ করে করে পুরো জাতিকে করেছে বিরক্ত। সো সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ভোলা। তো সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভোলা, তুমি আবার কানেক্ট হচ্ছ? তো সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা যাকে আমার পাশে দেখতে পাচ্ছেন, সে একজন বাংলাদেশের সুনামধন্য বক্তা হলেও তার কোনো ডিগ্রি বা কোয়ালিফিকেশন নাই। তার একটা নির্দিষ্ট নাম থাকলেও সে বাংলাদেশে মেসেজ ড্রপ হুজুর নামে পরিচিত। সো তিনি যে সবার উদ্দেশ্যে মেসেজ ড্রপ করে, তো আজকে আমরা দেখি তিনি আমাদের বিরুদ্ধে কি মেসেজ ড্রপ করে। আপনারা আমাদের সাথেই থাকুন। তো হুজুর, আপনি যে মেসেজ ড্রপ হুজুর নামে পরিচিত, তো এই সম্পর্কে আপনার মতামতটা কি? আসলে আমার যে নাম এই মেসেজ ড্রপ হুজুর হয়েছে, এটি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে সেদিন বলল যে হুজুর আপনার নামটা মেসেজ ড্রপ হুজুর নামে পরিচিত হয়েছে। সো আমি যে পাবলিকগণ, আমার সমালোচকগণ আমার এই নামটা দিয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করতে চাই। আপনারা আমার এমন নাম ছড়াবেন না, এটা আপনাদের ঈমান থাকিবে না। সবাই তো আর একই ধর্মের না। তাহলে একই ধর্মের না হইলেও তাহাদের ঈমান থাকিবে না। ঠিক আছে, আমরা তাহলে এই প্রশ্ন থেকে বাইরে হয়ে যাই। সাম্প্রতিক সময়ে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব হাসান ভাই আপনারা নিয়ে ছোটখাটো একটা রোস্টিং দিয়েছিল, এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে আমি তো ইন্টারনেট স্ক্রলিং করি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে কিছুদিন আগে শুনলাম ইন্টারনেট স্ক্রলিং করতে করতে ওই ভিডিওটা সামনে আসে। সো আমি রাকিব হাসান ভাইয়ের উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করিতে চাই। আপনার ক্যারেক্টারটা কিন্তু একটু কিঞ্চিত ভুল আছে। আপনি মেসেজ ড্রপ নয়, মেসেজ ড্রপ বলা উচিত ছিল। যদিও আমার নিজের বিপক্ষে, তবুও এটা ঠিক আছে। তবু মেসেজ ড্রপ নয়, মেসেজ ড্রপ, মেসেজ ড্রপ, ঠিক আছে? আরে আপনি তো মেসেজ ড্রপ নিয়ে পড়ে আছেন। রাকিব হাসান ভাই আপনারা নিয়ে ড্রপ সম্পর্কে একটা রোস্টিং দিয়েছিল, এ সম্পর্কে আপনার মতামতটা কি? সো আমি এই সম্পর্কে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর ওই রাকিব হাসান ভাইয়ের উদ্দেশ্যে আরো একটি মেসেজ ড্রপ করতে চাই যে আপনারা এভাবে অন্যের সমালোচনা করবেন না, এতেও কিন্তু আপনাদের ঈমান থাকিবে না। আপনি আবারও ঈমান নিয়ে পড়ে আছেন?
আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন থেকে আমরা বাইর হয়ে যাই। আপনি যে সাম্প্রতিক সময়ে ক্যাটরিনা কাইফকে নিয়ে যে একটা মেসেজ ড্রপ করলেন, এ সম্পর্কে আপনার মতামতটা কি? আসলে ইমানটাই সবচেয়ে বড় জিনিস। ইমান না থাকলে কিছু হয় না। তবু আপনি যে বলছেন মেসেজ ড্রপের কথা, ওই মেসেজ ড্রপের কথাটা আপনার জানতে হলে আবার ফুল মেসেজটাই আপনাকে শুনতে হবে। সো আমি আপনার উদ্দেশ্যে বিশেষ করে একটি মেসেজ ড্রপ করতে চাই, যে ওই মেসেজ ড্রপটা এমন ছিল যে ক্যাটরিনা কাইফ তার একটি মিউজিক ভিডিওতে অলমোস্ট 78% উলঙ্গ হইয়া একটু সিন করিয়াছে, যেটাতে তার অনেক কিছু দেখা গিয়েছে যাতে আমাদের যুব সমাজ ধ্বংস হতে পারে। সো আমি ক্যাটরিনা কাইফের উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করতে চাই যে আপনি এভাবে শুট করবেন না, এতে আপনার ইমান থাকিবে না। আরে ভাই না হুজুর, তো আরে হুজুর আপনি ইমান নিয়ে কেন পড়ে আছেন? আমি তো বললাম আপনি মেসেজ ড্রপ কেন করছেন, আপনি উল্টি তো আবার সেই রিপিট করে ওই মেসেজ ড্রপের কথাই বলছেন। আমি তো মেসেজ ড্রপ ছাড়া তেমন কিছু করি না, আমার সবকিছুর খবর তো আমি রাখি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেট স্ক্রলিং করে আর জানে যে কি হয় না হয়, আমি তো খবর রাখি না, অনেক জায়গায় মাহফিল করতে হয় আমার। তো আমি আপনাদের এই অসময় টিভির উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করে দিতে চাই, আপনারা দয়া করে আমার মতো কোয়ালিফিকেশন বিহীন অশিক্ষিত মানুষের কাছে ইন্টারভিউ নেবেন না, এতে আপনাদের ইমান থাকিবে না। তুই মেসেজ ড্রপ ছাড়া কিছুই বুঝিস না? আমি আপনার উদ্দেশ্যে আরো একটি মেসেজ ড্রপ করিতে চাই, আপনি এভাবে অন্য কাউকে প্রহার করিবেন না, এতে আপনার ইমান থাকিবে না। আমার তো ইন্টারভিউ নেওয়াটাই ভুল ছিল। সো দর্শক বৃন্দ, এখন তো শুধু ওকে সরি দিয়েছি, আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি ওকে অন্য কিছুও দিতে পারি। সো আমি রিপোর্টার হলা অসময়ের টিভির পক্ষ থেকে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। মেসেজ ড্রপের হুজুরের বাড়ি উগান্ডা। আবারও জাতির প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বাহুবলীর সিনেমায় কাটাপ্পা কেন বাহুবলীকে মারল। যে প্রশ্নটা আমারও অজানা, তাই সরাসরি টাইম মেশিন নিয়ে বাহুবলী সিনেমার ভিতরে গিয়ে আমাদের এক নাম না জানা সহকর্মী এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবে। তো আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তো সহকর্মী, তুমি কি শুনতে পাচ্ছ? যদি তোমার নাম জানি না তবুও তুমি যুক্ত হও। তো বরাবরের মতো টাইম মেশিনের মাধ্যমে আমরা চলে আসলাম আরো একটু আগে বাহুবলী সিনেমার ভিতরে। তো সম্মানিত দর্শক বৃন্দ, আপনার পিছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলো কাটাপ্পা ফ্রম বাহুবলী। চলুন জাতির প্রধান প্রশ্ন যে কাটাপ্পা কেন বাহুবলীকে মারলো, এই প্রশ্ন তাকেই করে দেখা উচিত। तो कटप्पा फ्रॉम बाहुबली, आप बांग्ला समझते हैं क्या? बंगाली बंगाली? ইয়েস অফ কোর্স, আমি হরিদাসপুর বিশ্ববিদ্যালয়তে বাংলা নিয়ে পিএইচডি করেছি। যোগেন্দ্র হনলু বসু ওরফে জগসাত আমার প্রিয় স্যার। আপনাদের সময় বিশ্ববিদ্যালয় ছিল? যদি তুমি টাইম মেশিন নিয়ে আমাদের বাহুবলী সিনেমায় আসতে পারো, তবে আমাদের সময় বিশ্ববিদ্যালয় থাকাটা অসম্ভব কিছু না। ও তাও ঠিক, আমি যদি আসতে পারি আপনাদের সময় বিশ্ববিদ্যালয় থাকবে তাই কি? আচ্ছা, প্রধান প্রশ্নে আসা যাক। জাতির যে প্রধান একটি প্রশ্ন যে আপনি কেন বাহুবলীকে মারলেন? আমি তো বাহুবলীকে মারিনি। আপনি বাহুবলীকে মারেন নাই, তাহলে এটা কি? আসলে তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। সো মিথ্যা বললেন আপনি। আমি তো জেনে গিয়েছি যে আপনি বাহুবলীকে মেরেছেন। তো আসল কারণ কি আমাদের বলা যাবে? আসলে আমার বাথরুমে পড়ে থাকা শ্যাম্পু মেখে ফেলছিল। শ্যাম্পু? তা আপনারা টাকলা শ্যাম্পু কি করেন? ওইটা তুমি বুঝবে না, লিজেন্ডরা ঠিকই বুঝবে। ও আচ্ছা, আমি না বুঝলে লিজেন্ডরা ঠিকই বুঝবে, এটা ঠিক। তবে একটু সাধারণ শ্যাম্পুর জন্য আপনি বাহুবলীকে মারতে পারলেন না? ভাই সাত মারেন না, আমি যাচ্ছি। রিকশাওয়ালা ও কাদের বোয়াদের আন্দোলনের পরে ঢাকায় আবার নতুন আন্দোলন নিয়ে হাজির হলো ডিওজি সাহেবেরা। তাদের জাতির কাছে প্রধান প্রশ্ন, তারা আর কতদিন প্যান্ট না পরে থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে তাদের আকুল আবেদন, তাদের প্রত্যেকে 2টি অথবা 4টি করে হলেও প্যান্ট গিফট করুক। আর তাদের আরো একটি দাবি যে তাদের আর কুত্তা বলা যাবে না, তাদের সম্মান করে সুন্দর করে হয় কুকুর না হয় ডগ বলে ডাকতে। বাংলাদেশে মশার উৎপাত শেষ না হতে হতেই আবারও নতুন উৎপাত শুরু করলো ফেক মানুষেরা। এখন
একজন ফেক উপদেষ্টা, যিনি নিজেকে উপদেষ্টা বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার কাছ থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের আরো একজন নাম না জানা সহকর্মী। তো সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আবার আসিব ফিরে ধানসির এই তীরে এই বাংলায়। কিভাবে বাংলায় ফিরবেন? বাংলা ছিল আগে শান্তির মহামায় মনোমুগ্ধকর একটি জায়গা, কিন্তু এখন কি আর সেটা আছে? যুগের পরিবর্তনে বাংলাদেশ স্বাধীন হয় এখান থেকে প্রায় 50 বছর আগে। 50 বছরে এসেও কি আমরা কিছু করতে পেরেছি? দীর্ঘ 16 বছর স্বৈরাচার শাসনের পরে যে একটি সুন্দর নতুন বাংলাদেশ তৈরি করেছি, আসলে আমরা কি আসলে পেরেছি? আমরা কি আসলে একটি নতুন বাংলাদেশ তৈরির প্রকল্পে যে নামছি, এটা কি আমরা আসলে পারবো কোনোদিন? আমরা যার ইন্টারভিউ নিতে যাব, জানা যায় তিনি তার এলাকায় উপদেষ্টা হয়ে ঘুরছেন। এখন বর্তমান সময়ে একজন মন্ত্রী যে উপদেষ্টা জিনিসটা বেশি চলে। আগে যেমন চলতো নেতা, সভাপতি, দলীয় সভাপতি, ছাত্রলীগ সভাপতি, আওয়ামী লীগ সভাপতি, বিএনপি সভাপতি। এখন আর সভাপতি সভাপতি চলে না, এখন চলে উপদেষ্টা। এখন আমি যেহেতু জানতে পেরেছি, আমি এখন যার ইন্টারভিউ নেবো, তিনি নাই তার এলাকায় উপদেষ্টা নামে পরিচিত। তিনি জানি একজন উপদেষ্টা, তিনি কি বিষয়ক উপদেষ্টা আর কেনই বা তিনি উপদেষ্টা, চলুন আমরা জানার চেষ্টা করি। এবং আমি যতদূর জানি তিনি একজন ফেক উপদেষ্টা, তো আমরা ট্রাই করব তার সত্যটা বের করবো। তো আমাদের সাথে থাকুন। তো মোহাম্মদ সিদ্দিক ভাই, জানা যায় আপনি একজন উপদেষ্টা, আমাদের কি জানাবেন যে আপনি কোন বিষয়ক উপদেষ্টা? তিনি আমাদের ভাই, সম্মানিত অভিভাবক, প্রিয় নেতা। আরে ওইটা তো আমি বুঝছি, কিন্তু আপনি যে উপদেষ্টা, আপনি কোন বিষয়ক উপদেষ্টা? বিষয় নিয়ে কি হবে? আমি একজন উপদেষ্টা, চাকরি থাকবে না বলো? আমার চাকরি নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনি বলুন যে আপনার যে উপদেষ্টা, আপনি কোন বিষয়ক উপদেষ্টা? বিষয় নিয়ে কি হবে? উপদেষ্টাই। আচ্ছা, আপনার যে উপদেষ্টা আপনি নিয়োগ করতে, তার নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা, নাম নাই বলেন। আপনি যে একজন উপদেষ্টা, আপনার পদের তো একটা নাম থাকবে যে আপনি কোন বিষয়ক উপদেষ্টা। যেমন আসিফ নজরুল সাহেব যারা থাকে, নায়ক ভাই, উনি হলো ক্রীড়া বিষয়ক উপদেষ্টা। আপনি যে একজন উপদেষ্টা, আপনি উপদেষ্টা তো, আপনি একজন উপদেষ্টা। হ্যাঁ, আপনি যে উপদেষ্টা, আপনার উপদেষ্টার বিষয়টা? আমি একজন চাপা বিষয়ক উপদেষ্টা। অত ভেবে লাভ নেই। আমি ব্রিটিশের রানীর সাথে এক টেবিলে বসে ভাত খাই, ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুলে বেড়াই, ডোনাল্ড ট্রাম্প আমার সাথে ছবি তুলে বেড়ায়। আচ্ছা, আপনার এই যে সম্পর্ক শুধু কি এই মন্ত্রী মিনিস্টার টাইপের, যেমন ডোনাল্ড ট্রাম্প, এই ওদের সাথেই? আর কারোর সাথে আপনার খুব বেশি উঠা বসা নেই? আপনি বলেন, মেসি, নেইমার, রোনালদো প্রত্যেকদিন আমার বাড়ি আসে, এই ইরিশ সাথে খেলে, ইরিশ সাথে খেলে, এই তিনটের গুরু, এই মেসি, নেইমার, রোনালদোর এইটি গুরু। আপনি কি বলেন? তার মানে এও অনেক বড় বাম প্লেয়ার? হ্যাঁ, একজন অনেক বড় মাপের প্লেয়ার। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে আমাকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, কিন্তু আমার বাড়ির লোক জানে। আমার আশা আছে এদের মেসি, নেইমার, রোনালদোর কোচ বানাই দেবো। আচ্ছা, এই যে এত বড় প্লেয়ার মেসি, নেইমার, রোনালদো, এদের একসাথে একা খেলে, এ কি আসলে কোনো বড় টুর্নামেন্ট বা কোনো অ্যাচিভমেন্ট কি এর আছে? এই আমাদের এখানে এক প্রাইমারি স্কুলের মাঠে, ওখানে ইন্টার স্কুল খেলা হয়, সেখানে খেলছিল। এরকম 7টার মতন বল পেয়েছিল, তাতে 3-4টে বাইরে মারছিল। তবু একটা গোল হতো না, কিন্তু সে গোলকে ধরে বারের ভেতরে চলে গেছে, সেইটা গোল হয়েছে। আর বলা লাগবে না, আমি বুঝছি কিভাবে একদম বড় মাপের প্লেয়ার, আসলে অনেক বড় প্লেয়ার, বড় হবে। আচ্ছা, এই প্রশ্ন থেকে আমরা বেরিয়ে যাই, আমরা আবারও সিরিয়াস ইন্টারভিউতে আসি। আসলে এত বড় বড় মানুষের সাথে আপনার ওঠা বসা, আপনি তো মনে হয় অনেক বড় লোক। আপনারা ধনী হিসাবে যাদের চেনে, এই যে রতন টাটা, বিল গেটস, মুকেশ আম্বানি, তারপর ইলন মাস্ক, এদের আমি ধনী বানাইছি। কিভাবে? এই আমি ও টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে ওদের ধনী বানাইছি আমি। ওদের ব্যবসা শুরু করতে টাকা দিয়েছি আমি। কি আর বলবো, এই ইন্ডিয়ান নায়ক নায়িকা সালমান খান, শাহরুখ খান, রাশমিকা মান্দানা, তারপরে ঐশ্বরিয়া রায়, সানি লিওন টিওন, এরা আমার সাথে একটা সেলফি তুলবে বলে আমার বাড়ি এসে বসতেন। আচ্ছা, আপনি ব্রিটেনের রানীর সাথে দাঁড়ান, তাহলে আপনার ড্রেস আপটা এমন কেন? দেখে তো তেমন মনে হয় না। ড্রেস আপ নিয়ে কি হবে? আমি কিন্তু হেলিকপ্টারে চলি না, আমি কিন্তু রকেটে চলি।
আচ্ছা, আপনার যে উপদেশটা আপনি বুঝলাম, আপনি রকেটে চড়েন, হেলিকপ্টারে চড়েন না, আপনি ব্রিটেনের রানীর সাথে থাকেন, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেন, আপনার বাড়ির লোক জানে না। তাহলে আপনি যে উপদেশটা বললেন যে চাপা বিষয়ক উপদেশটা, আচ্ছা এর কাজটা কি? আপনি যে বিষয়ক উপদেশটা, চাপা বিষয়ক উপদেশটা, এইটা তাহলে আপনি কি কাজ করেন? এতক্ষণ যা করলাম মানে এতক্ষণ যা করলাম এগুলোই তো আমার কাজ। আমি তো সবার সাথে চাপা মেরেই দেয়। music